যে সাপ প্রকৃতির বন্ধু, সাপ মানুষের বন্ধু, আর আমরা বলছি সাপকে মারার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এফএও বলতেছে যে কোনো সাপ আপনি মারবেন না। সাপ মারাটা হচ্ছে, এই জন্যই আমাদের বাংলাদেশ সরকার সচেতন বলেই 2012 সালে আইন করেছে সাপ মারাটা অপরাধ, এবং এটা আইনগতভাবে দণ্ডনীয়। যদি আমি এই সাপগুলিকে যদি ধ্বংস করি, সাপ কি, সাপের বিষ কি? সাপের বিষ হচ্ছে একটা খনি, বিজ্ঞানীদের জন্য খনি। এখানে আসলে অনেক ওষুধের উপাদান আছে, এবং এটা বায়োলজিক্যাল সায়েন্টিস্টের জন্য, জেনেটিক্সের জন্য এটা আসলে আমরা এটা প্রিজার্ভ করার কথা। আমরা অনাগত দিনে ভবিষ্যতের জন্য এগুলো প্রিজার্ভ করার কথা। আমাদের দেশে যে বর্তমানে যে চলমান যে ঘটনাগুলি ঘটছে, অনেকগুলি আছে সত্য। সত্য হচ্ছে বাংলাদেশে সাপে কামড়ে রুগী মারা যায়, বাংলাদেশে প্রতি বছর কয়েক লক্ষ মানুষকে সর্বদংশন করে, বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য ওনারা এখনো প্রচলিত চিকিৎসা নেন, বাংলাদেশের মানুষের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য তাদের অসুবিধা হতে পারে, তাদের ট্রাস্ট কম এবং কনফিডেন্স কম যারা হেলথ কেয়ার প্রফেশনাল। আজকে মিডিয়া যখন বলছে যে এটা একটা একটা স্টুডেন্ট মারা গেছে, আজকে মিডিয়া, তাহলে আমরা সচেতন করার জন্য, সজাগ করার জন্য মিডিয়া অতিরঞ্জিত হলেও, কিছু কিছু ক্ষেত্রে ভুল হলেও, আমি মনে করি এটা একটা আমাদের সমস্যাটা সমাধানের জন্য আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওনারা যে দিক নির্দেশনা দিয়েছেন, আজকে এটা তো আগেই করার কথা আমাদের। আমি প্রথমেই ধন্যবাদ দেব আপনাকে, আপনার অর্গানাইজেশনকে। একই সাথে আমি মিডিয়াকে দুবার ধন্যবাদ দেব। এই জন্য বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের অবহেলিত মানুষের নিত্যদিনের সমস্যা সাপ ও সর্বদংশন, যেটা নিয়ে আমরা পরিসংখ্যান বা তথ্য ঘাটতির যুগে, আধুনিক যুগে তথ্য তথ্য ঘাটতির মধ্যেও যে তথ্য আছে তা হলো প্রতি বছর 5,000 থেকে 7,000 মানুষ মারা যান দুর্ভাগ্যবশত সর্পদংশনে, সাপের কামড়ে। এবং গত 52 বছরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 52-53 বছরে কয়েক লক্ষ অবহেলিত মানুষ মারা গেছেন। তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে বলছি। এবং আমরা এই এই জাতি বাংলাদেশ, বাংলাদেশের মতো অন্যান্য এরকম লো রিসোর্স সেটিং, আমরা তাদের সম্বন্ধে কথা বলি নাই। আজকে মিডিয়া রাসেলস ব্যাপার নিয়ে কথা বলার পরে আমরা এরকম এখন 5-6 জন মানুষ আমরা কথা বলছি 1 ঘন্টা ধরে। তো এই জন্য হ্যাঁ। আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে, এটা যেগুলি বলছেন যে যে মিডিয়া যে তথ্যগুলো দিচ্ছে, হ্যাঁ, যেহেতু আমাদের তথ্য ঘাটতি আছে, জ্ঞানের ঘাটতি আছে, ওই জন্যই এখানে অতিরঞ্জিত করে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে। এটা তো আসলে প্রতিদিনের ঘটনা। সাপ এবং সর্পদংশন এটা নিয়ে খুব বেশি গবেষণা বাংলাদেশে হয়নি। আমি অতি সম্প্রতি একটা আর্টিকেলের রেফারেন্স দেব, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ডিস্ট্রিবিউশনাল রেঞ্জ অফ স্নেক বাইট, স্নেক। এটা এই ল্যান্সেট গ্লোবাল হেলথে পাবলিশ করছে, এবং এটার উপরে আমেরিকান সায়েন্টিস্ট ওনারা একটা প্রতিবেদন তৈরি করেছে। এই যে রাসেল ভাইপার নয়, যে কোনো মানে যে কোনো সাপ যেগুলো বিষধর সাপ, বেশিরভাগ সাপ বিষধর না। ওরা কি করে? ওরা তো এই প্রকৃতিতে থাকে। এখন আগামী বছরগুলিতে কি হবে, একটা আগামী 2070 পর্যন্ত ওরা একটা প্রেডিক্ট করেছে। তো প্রেডিক্ট করতে ওরা কতগুলি ব্যাকগ্রাউন্ড তথ্য দিয়েছে। তথ্যগুলো হচ্ছে এরকম: একটা সাপ প্রতি প্রতিদিন গড়ে কয়েকশো মিটার পর্যন্ত চলতে পারে। যদি কয়েকশো মিটার পর্যন্ত চলতে পারে, তাহলে ও তো ও তো ও তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেই। এটাই তো খুবই স্বাভাবিক। তাহলে এই সাপটা এবং এই সাপগুলো 1 বছরে 100 কিলোমিটার পর্যন্ত মুভ করতে পারে। তাহলে 100 কিলোমিটার যদি মুভ করতে পারে, তাহলে তো এটা বাংলাদেশ তো অনেক বড় দেশ না। তাহলে 2013 সালে যদি এই সাপটা যদি পুনরাবির্ভাব হয়, তাহলে এটা তো ডিস্ট্রিবিউট হয়ে যাওয়ার কথা। এবং আমি মনে করি যে আগামী যে এই পেপারে যা বলেছে যে 3টা ঘটনা ঘটবে। 3টা ঘটনার মধ্যে একটা হচ্ছে, কিছু কিছু জায়গায় সাপের সংখ্যা বাড়বে, সাপের প্রজাতির সংখ্যাও বাড়বে। কিছু কিছু প্রজাতির জায়গায় সঙ্গে পারবো। হুম। কিছু কিছু জায়গায় এটা কমবে, এবং কিছু কিছু জায়গায় বিলুপ্তি হয়ে যাবে। আবার কিছু কিছু জায়গায় রিডিস্ট্রিবিউশন হবে, যেখানে নাই ওইসব জায়গায় হবে। এরকম ঘটনা যদি হয়, তাহলে বৈজ্ঞানিক ভাবে বলতে চাই, আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে, আমি বিজ্ঞানী বলবো না, আমি বায়োলজিক্যাল সায়েন্সের একদম, মেডিকেল সায়েন্সের একজন গবেষক হিসেবে বলতে চাই, আমাদের বিজ্ঞানীদের জন্য আমরা সাংঘাতিক ভাবে ক্ষতি করছি। যদি আমি এই সাপগুলিকে যদি ধ্বংস করি, সাপ কি, সাপের বিষ কি,
সাপের বিষ হচ্ছে একটা খনি, বিজ্ঞানীদের জন্য খনি। এখানে আসলে অনেক ওষুধের উপাদান আছে, এবং এটা বায়োলজিক্যাল সায়েন্টিস্টের জন্য, জেনেটিক্সের জন্য এটা আসলে আমরা এটা প্রিজার্ভ করার কথা। আমরা অনাগত দিনে ভবিষ্যতের জন্য এগুলো প্রিজার্ভ করার কথা। তা এখন আমাদের দেশে যে বর্তমানে যে চলমান যে ঘটনাগুলি ঘটছে, অনেকগুলি আছে সত্য। সত্য হচ্ছে বাংলাদেশে সাপে কামড়ে রুগী মারা যায়, বাংলাদেশে প্রতি বছর কয়েক লক্ষ মানুষকে সর্বদংশন করে, বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য ওনারা এখনো প্রচলিত চিকিৎসা নেন, বাংলাদেশের মানুষের প্রান্তিক পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য তাদের অসুবিধা হতে পারে, তাদের ট্রাস্ট কম এবং কনফিডেন্স কম যারা হেলথ কেয়ার প্রফেশনাল। তো এইসব কারণে এটা অতিরঞ্জিত হয়েছে, এবং সবচেয়ে অতিরঞ্জিত হয়েছে আজকে গ্রামের সমস্যা বলে না। আজকে মিডিয়া যখন বলছে ঢাকা শহরে চলে আসছে, আজকে মিডিয়া যখন বলছে যে এটা একটা একটা স্টুডেন্ট মারা গেছে, আজকে মিডিয়া, তাহলে আমরা সচেতন করার জন্য, সজাগ করার জন্য মিডিয়া অতিরঞ্জিত হলেও, কিছু কিছু ক্ষেত্রে ভুল হলেও, আমি মনে করি এটা একটা আমাদের সমস্যাটা সমাধানের জন্য আজকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বন পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ওনারা যে দিক নির্দেশনা দিয়েছেন, আজকে এটা তো আগেই করার কথা আমাদের। 2019 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, মাত্র 2018 সালে ওনারা একটা কর্মকৌশল ঠিক করেছেন। ওই কর্মকৌশলের মধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়া কর্মকৌশল তৈরি করছে। বাংলাদেশ গত 2001 সাল থেকে কর্মকৌশল তৈরি করলেও এখন এটা প্রক্রিয়াধীন আছে। কাজে আমি মনে করি এইগুলো এই এই যে মিডিয়ার সচেতনতার জন্য, মিডিয়ার হিউ অ্যান্ড ক্রাই করার জন্য উনারা সচেতন হয়েছেন বলে ডিরেক্টিভ দিয়েছেন। এই বন্য প্রাণী আইন সম্বন্ধে বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে বলছেন, অ্যান্টিভেনম চিকিৎসা সম্বন্ধে বলছেন। আমি মনে করি এটা অত্যন্ত সচেতন নাগরিক হিসেবে, এবং আপনি একজন 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 আমি বলবো এই যে সিভিল সোসাইটির একজন রেসপন্সিবল মানুষ হিসেবে যে দায়িত্ব নিয়েছেন, আজকে আলোচনা করছেন, এবং আমি আশা করব বাংলাদেশের যারা কথা বলতে জানেন, কথা বলতে পারেন, যারা 5 স্টার হোটেলের সুন্দর সুন্দর বাক্য বলেন, যে গ্রামের লোকদের যারা কথা বলতে জানে না, পারে না, তাদের সময়টা নিয়ে কথা বলছেন, তাই জন্য আমি মনে করি যে উনারা আরো একটু রেসপন্সিবল ভাবে আচরণ করবেন। আমি নিজেও রেসপন্সিবল ভাবে আলোচনা করবো। আমি যখন বিশেষজ্ঞ, তখন আমি আমার আমার স্পেশালিটির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। যেটা আমার বিষয় নয় ওর মধ্যে আমি যাব না। আমি যদি এখন বলতে বলতে চাই যে আমি এখন এই যে এনভায়রনমেন্ট নিয়ে বলতে চাই, বলতে পারবো। এখন তো লিটারেচার আপনি জানতে পারেন, কিন্তু ওইটা বিশেষজ্ঞ পর্যায়ে পড়ে না। ওই জন্য আমরা যারা দেখভালের দায়িত্ব দায়িত্বে যারা রয়েছে, সরকারের বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, তারা কি যথাযথ ভূমিকা পালন করছে বলে মনে করেন? মানে মানুষের কাছে যথাযথ তথ্যটা পৌঁছে দেওয়া, তুলে ধরা, গণমাধ্যমকে সঠিকভাবে এই বিষয়ে তথ্য সরবরাহ করে জনগণের সচেতন করে তোলার কাজটি, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরার কথা সরকারকে সেখানে সঠিকভাবে করতে পারছে? আমরা আজ পর্যন্ত ওরকম ভাবে দেখিনি যে সরকার মোটামুটি ক্যাম্পেইন করছে, যেটা একটা তোলপাড় তৈরি হয়েছে। খুব সিম্পলি আমরা আজকে কেন তো বাধ্য হয়েছে আলোচনা করবো, যখন দেখলাম যে ফেসবুকের মধ্যে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া একদম পুরোপুরি ক্যাপচার রাসেল ভাইপার। ওইখানে চমৎকার ভাবে বলছেন আপনি। এটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে কি অধিকার ভিত্তিক। এটা সর্বদংশন হচ্ছে, আমি বলি অধিকার ভিত্তিক কেন? ওর তো আসলে সঠিক তথ্য পাওয়ার অধিকার আছে, মানুষজনের সঠিক তথ্য পাওয়ার অধিকার আছে, মানুষজনকে সঠিকভাবে জ্ঞানের মাধ্যমে এম্পাওয়ার করার তাদের অধিকার আছে, তাদের চিকিৎসা পাওয়ার অধিকার আছে, হাসপাতালে যাওয়ার অধিকার আছে, এবং মানুষজনকে অপচিকিৎসা থেকে মুক্ত রাখার তাদের অধিকার আছে। আমাদের এই সমাজ, আমরা কি তাদেরকে অপচিকিৎসা থেকে মুক্ত রাখতে পেরেছি? আমরা কি এই সামাজিকভাবে, আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে আমরা কি মানুষজনকে অপচিকিৎসা মুক্ত করেছি? আমরা কি তাদের কাছে, ওদের কাছে না যাওয়ার জন্য ওদের কাছে ট্রাস্ট হচ্ছি? আমরা আপনি কয়টা ভিউ হয়েছে? আপনি যে বিজ্ঞান ভিত্তিক তথ্যগুলি কয়টা ভিউ হয়েছে? মাত্র একজন বলেছেন আপনি সাপ সর্বদংশনের জন্য এই দোয়া দৌড়টা পড়লে তাহলে এটা আপনার হবে না। ওইটা হয়েছে মিলিয়ন ভিউ। আবু সাইদ যে বক্তব্য দিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী যেটা বক্তব্য দিয়েছে, এটা 1000 ভিউ হয়েছে, মাত্র 100 ভিউ হয়েছে। বুঝতে হবে আমরা এম্পাওয়ার করার জন্য, আমরা অধিকার ভিত্তিক সমস্যা, এটাকে আমার মনে হয় এটা একটা নাড়াচাড়া দরকার ছিল। মিডিয়া যেটা করেছে, যদি ভুল পথে হলেও আমি মনে করি ভুলটা শুধরানোর দরকার আছে। এখন যেমন আমরা বলছি, মিডিয়াতে এখন যা বলা হচ্ছে যে রিপোর্টিং একদম পুরোপুরি পুঙ্খানুপুঙ্খ ভাবে 28 জেলায় ছড়িয়েছে, ঢাকায় আশপাশে চলে এসছে, ঢাকায় ধেয়ে আসছে, এবং অনেক মানুষ মারা যাচ্ছে, এবং এটা ভয়ঙ্কর ভাবে ছড়িয়ে পড়েছে। আপনি কি মনে করেন 80 ভাগই ভুয়া? না, দেখুন দেখুন এখানে প্রতিদিন 30 জন মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ সর্বদংশনে প্রতিদিন 30 জন মানুষ মারা যায়।
এবং গত 52 বছরে কমপক্ষে 4-5 লাখ মানুষ মারা গেছে। তো আমরা তো ঘুমিয়ে আছি, আমরা তো তাদের জন্য কিছু করি নাই। কিন্তু এখন দেখুন, এই যে মনে করেন তথ্যগুলো যেগুলো বলছে, এই তথ্যগুলো অনেকটুকু ভুয়া ভুয়া না হলে বেশ কিছু ভুয়া আছে। যেমন যেমন একজন বলছেন যে আপনি কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে সাপ এবং সর্পদংশন রক্ষা করতে পারবেন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এমন কোন কেমিক্যাল সাবস্টেন্স আবিষ্কার হয় নাই যেটা শিশুদেরকে এবং প্রকৃতিকে রক্ষা করে সাপকে ডিটার করতে পারবে। কাজে এই ধরনের তথ্যগুলো, যেমন বলছে যে আপনি, এখনো বলেছে যে আপনি যেখানে দংশন করছে তার উপরে হালকা করে গিট দিন, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কোনো গিট দেবেন না। এখন আমরা বলছি, যেমন মনে করুন যে যে সাপ প্রকৃতির বন্ধু, সাপ মানুষের বন্ধু, আর আমরা বলছি সাপকে মারার জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এফএও বলতেছে যে কোন সাপ আপনি মারবেন না। সাপ মারাটা হচ্ছে, এই জন্যই আমাদের বাংলাদেশ সরকার সচেতন বলেই 2012 সালে আইন করেছে সাপ মারাটা অপরাধ এবং এটা আইনগতভাবে দণ্ডনীয়। কাজে আপনি এখন এই যে কেন হচ্ছে, এটা হচ্ছে আমাদের তথ্য নেই, আমাদের তো কোনো ম্যাপিং নাই। বাংলাদেশের কোন কোন জায়গায় কোন কোন সাপ আছে আমরা কি জানি? আমরা কি জানি কোন কোন সাপের সংখ্যা কত? আমরা তো জানি না। আমরা বাংলাদেশে কতটা সাপের রোগী আক্রান্ত হয় এটাই আমরা আমরা জানি না, কারণ আমরা তো রিপোর্টেবল ডিজিজ এবং করি। এটা আসলে সকল মানুষ পর্যায়ে জানাটাও কতটুকু প্রয়োজন। মানে বিশ্বে তো আমার মনে হয় না কোনো জাতি একদম সাপ নিয়ে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল এবং পুরো বিষয়টাকে জানার প্রয়োজন আছে বলে, বা জানে স্বাভাবিকভাবে, এরকমও তো না। সরকার আসলে এরকম এরকম সময় যখন সংকট ব্যাপক আকার ধারণ করে, তখন সরকারকে আসলে একটা সাময়িক ক্যাম্পেইন করে মানুষকে সচেতন করার দরকার আছে, আমি যেটা মনে করি। মোটা দাগে যদি বলতে, কারণ সব মানুষ যে সাপ নিয়েই একদম পুরোপুরি পুরো পড়াশোনা করে জানা থাকতে হবে ব্যাপারটা তো তাও না। দুইটাই ঠিক, দুইটাই ঠিক, দুইটাই ঠিক। একটা হচ্ছে কি, আপনাকে সবকিছু জানতে হবে না, কিন্তু কিছু মৌলিক জিনিস জানতে হবে। আপনাকে তো মৌলিক জিনিস জানতে হবে, সাপ কোথায় থাকে, কি ধরনের সাপ বাংলাদেশে থাকতে পারে, যেহেতু আপনার সমস্যা গ্রামের সমস্যা। তো গ্রামের মানুষজনদেরকে তো আমাকে বলতে হবে যে ভাই তোমার এখানে এখানে এই সাপ থাকতে পারে, বা সাপ এইভাবে দংশন এইভাবে প্রতিরোধ করা যাবে, এইভাবে ফার্স্ট এড দেওয়া যাবে, এই ধরনের মৌলিক কিছু জিনিস জানতে হবে। কিন্তু সাপ কত রকমের, কোথায় থাকে, কিভাবে ডিস্ট্রিবিউশন, এটা বায়োলজিটা জানতে হবে। এটা নট নেসেসারি সবাইকে জানতে হবে। আমাদের দেশে তো লেখাপড়ার মধ্যে অতগুলি নাই, কিন্তু প্রাথমিক চিকিৎসাগুলি তো জানতে হবে যে আপনি সাপের দংশনের পরে কি করবেন, কি করবেন না, কিভাবে প্রতিরোধ করা যাবে, এগুলি তো মৌলিক বিষয়গুলি তো জানা দরকার।